24 জন, আমি বুঝলাম না সবাই কি 10টার জন্য ওয়েট করতেছে এরকম কিছু, নাকি এরকমই হয়? না ভাইয়া এরকমই গত কয়েকটা ক্লাস বাড়বে ভাইয়া। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, আমরা শুরু করি। আচ্ছা, জেনারেলি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ব্যাকডোর বলতে কি বুঝি আমরা আগে একটু দেখি। ব্যাকডোরের শিটটা কই গেল? ওকে, এখানে ছবিতে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে ব্যাকডোর মানে হচ্ছে পিছনের রাস্তা। আচ্ছা, তো ব্যাকডোর বিভিন্ন ধরনের হতে পারে, একটা কম্পিউটারের জন্য হতে পারে, সার্ভারের জন্য হতে পারে, সফটওয়্যারের জন্য হতে পারে, ওয়েব সার্ভার হতে পারে, ঠিক আছে? তো সোজা কথা, ব্যাকডোর ব্যবহার করে হ্যাকাররা যে কোনো একটা সিস্টেমে ঢুকে বা অনুপ্রবেশ করে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেইন গোল। এবং এখানে একটা সংরক্ষিত রাস্তা বা টানেলের মতো তৈরি করে রাখে, যে টানেলটাতে যে টানেলটা ব্যবহার করে সে ইন ফিউচারে অ্যাক্সেস করতে পারবে সাইটটাতে। যতক্ষণ পর্যন্ত তুমি কোডিং না ফেলবা, কোডটা না ফেলবা, ততক্ষণ পর্যন্ত তার রাস্তাটা ওপেন থাকবে। আচ্ছা, তো এখানে যে আসলে হ্যাক হবে তাকে কিন্তু দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। এক হচ্ছে কোনো ব্যাকডোর ঢুকছে কিনা, ঢুকে গেছে কিনা সেটা ফাইন্ড আউট করতে হবে, সেটা ফেলতে হবে। আবার যে ঢুকে গেছে সে ইন ফিউচারে এমন কিছু তৈরি করে গেছে কিনা, আমি আবার তাকে ফেলে দিলে সে আবার ঢুকতে পারবে। দুইটা জিনিস চেক করতে হবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তো ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমরা যদি বলি, ওয়ার্ডপ্রেসে আমাদের বাই ডিফল্ট একটা ইউজার নেম থাকে, তাই না? থাকে না? ওই যে আমরা ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করি একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকে না, মনে আছে? জি ভাইয়া। করতে গেলে তোমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিছো না, ওইটা তো তোমার প্যানেলের ইউজার আইডি এবং পাসওয়ার্ড। তো আজকে আমি একটু দেখাবো, ধরো কোনো একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে তুমি সামহাউ অ্যাক্সেস পাইছো, এই অনেকগুলো ফাইল ইনক্লুশন ভালনারেবিলিটি, তারপর হচ্ছে তোমার এলএফআই ভালনারেবিলিটি, সামনে আরো ক্রস সাইট স্ক্রিপ্টিং দেখবা, যে কোনো একটা ভালনারেবিলিটির মাধ্যমে ওয়েবসাইটে যদি ঢুকতে পারো, হঠাৎ করে আমরা কিন্তু মানে হ্যাকাররা ডিসাইড করতে পারে না আসলে এখন আমি কি করব, আমি এখন আসলে ওকে ভয় দেখাবো নাকি ওর কাছ থেকে টাকা নিব। সো সে কি করলো, ফিউচারের জন্য একটা রাস্তা তৈরি করে রাখলো বা একটা ইউজার এজেন্ট তৈরি করে রাখলো, ঠিক আছে? সো আমরা দেখি কিভাবে আসলে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে একটা ব্যাকডোর ঢুকানো যায়। ব্যাকডোর গুলো ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে সাধারণত থিমের মধ্যে কাজ করে। কোথায়? থিম, ঠিক আছে? তো প্রথমেই তোমাকে বুঝতে হবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যে থিম গুলো আছে, এখানে আসলে অ্যাক্টিভ থিম কোনটা। অ্যাপিয়ারেন্সে গিয়ে আমি থিমে গেলাম, এখানে অনেকগুলো থিম আছে, 3-4টা থিম আছে। অ্যাক্টিভ থিম কোনটা দেখো? 2022, রাইট? আচ্ছা, তো এই অ্যাক্টিভ থিমের মধ্যেই তোমার কোডটা ইনজেক্ট করতে হয়। কোড ইনজেক্টের জন্য তোমরা ফাইল ম্যানেজার প্লাগইন ইউজ করতে পারো অথবা থিমের এডিটর ব্যবহার করতে পারো, নাকি? ওকে, আচ্ছা, তো আমি অ্যাপিয়ারেন্স থেকে থিমের এডিটরে যদি যাই, তাহলে যেই থিমটা অ্যাক্টিভ আছে সেই থিমটার এডিটিং অপশন চালু হয়ে যাবে। অনেক সময় এরকম সাদা হয়ে যেতে পারে, আমি ফাইল ম্যানেজার দিয়েই করি। হ্যাঁ, সাইট এডিটর এখানে হচ্ছে, চেঞ্জ করছে ওদের ড্যাশবোর্ড। আচ্ছা, যাই হোক, তো আমি প্লাগইন একটা ইনস্টল করব, ফাইল ম্যানেজার। ইনস্টল, অ্যাক্টিভেট। আচ্ছা, একটা থিম কোথা থাকে বলতো? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের 3টা ফোল্ডার আছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের 3টা ফোল্ডার। ডব্লিউপি কন্টেন্টের ভিতরে ভাই, রাইট, ডব্লিউপি কন্টেন্টের মধ্যে। WP কন্টেন্ট। রাইট, অর্থাৎ তোমরা যে ফ্রিল্যান্সিং করবা যে টপিকটা নিয়ে, অর্থাৎ তোমার ম্যালওয়্যার রিমুভাল বা হ্যাক ওয়েবসাইট রিকভারি, এটা কিন্তু একটা মেজর টপিক হচ্ছে এই ব্যাকডোর। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আমাদের ফাইল ম্যানেজার প্লাগইনটা আছে। তো আমরা এখন ব্যাকডোর পুশ করা দেখব, তারপরে রিমুভ করা দেখব। ব্যাকডোর গুলো কোথায় থাকে বললাম? ডব্লিউপি কন্টেন্টের ভিতরে, তাই না? ডব্লিউপি কন্টেন্টের ভিতরে আমাদের থিম নামে একটা ফোল্ডার আছে। এখন কোন থিমটা অ্যাক্টিভ তুমি বুঝবা কেমনে? লাস্ট যেটা অ্যাক্টিভ করা হয়েছে, না না না, অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমে যাবা, থিমে গেলে যাইতে হবে ভাই। তুমি দেখবা যে অ্যাক্টিভ কোনটা, অ্যাক্টিভ 2022, ঠিক আছে? এমনিতে ভাই যদি জাস্ট শুধু সিপিএল দেই তো ওখান থেকে কেমনে বুঝবো ভাই? ওখান থেকে বোঝার অপশন নাই ভাই, থিমটা দেখতে হবে, এখান থেকে অ্যাক্টিভ থিম কোনটা আছে। ওকে, ঠিক আছে।
সবার উপরে যেটা থাকে সেটাই তো মনে হয় অ্যাক্টিভ। না, এরকম না, আমার এখানে 2022 অ্যাক্টিভ, তাই না? 2022 জি এটা সবার নিচে আছে। ওকে, যাই হোক, ঢুকার পর প্রত্যেকটা থিমে ফাংশন ডট পিএইচপি নামে একটা ফাইল থাকে। কি নাম? একদম মুখস্থ করে রাখো, ব্যাকডোর অ্যাটাক অলওয়েজ ফাংশন ডট পিএইচপি তে হবে, মনে থাকবে। জি ভাইয়া কিন্তু শেল কিন্তু যে কোনো জায়গায় রাখলেই কাজ করতেছে, ব্যাকডোর শেল দোনোটার আসলে বিহেভিয়ার সেম, যত কোডিং স্ট্রাকচার আলাদা, কোন জায়গায় বসাতে হবে। শেল তুমি যে কোনো ফোল্ডারে যে কোনো জায়গায় রাখলেই সে কাজ করবে। ব্যাকডোরটা ফাংশন ডট পিএইচপি তে পিএইচপি কোডের মধ্যে তারা ঢুকায় দেয়। তাহলে কোড এডিটর দিয়ে আমি করলাম, হ্যাঁ, এটা হচ্ছে আমার এডিটিং প্যানেল। সেম জিনিসটা আমরা সি প্যানেল থেকে করতে পারি না নাকি? দেখো এই যে সি প্যানেলে আসি, জি ভাইয়া। সি প্যানেলে ফাইল ম্যানেজার, আমার ওয়েবসাইটটার নাম কি? ওয়েবসাইটটার নাম হচ্ছে ব্যাকআপ নামে, তাই না? এটা একটা ডাইরেক্টরি, ব্যাকআপ নামে ডাইরেক্টরি। তাহলে ব্যাকআপ ডাইরেক্টরিতে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ ঢুকে ব্যাকআপ নামে যে ফোল্ডারটা আছে এখানে ঢুকলাম, ডাব্লিউপি কন্টেন্টে ঢুকলাম, থিমে ঢুকলাম, থিমে 2022 যে থিমটা আছে এটার ভিতরে ঢুকলাম, এইটার ফাংশন ডট পিএইচপি ফাইলটাকে এডিট করলাম, সেম জিনিস। ওকে, জি জি দুইটাই জেনে রাখো, অর্থাৎ ক্লায়েন্টরা তোমাকে অবশ্যই সি প্যানেলের অ্যাক্সেস দিবে ম্যালওয়্যার রিমুভের ক্ষেত্রে। সেক্ষেত্রে সি প্যানেলে কিন্তু ইজি, এখানে কিন্তু থিম টিম ইনস্টল করা লাগছে, এডিটরটাও একটু কেমন জানি লাগছে, তাই না? এনিওয়ে, এইবার আমি দুই ধরনের ব্যাকডোর দেখাবো তোমাদেরকে, মানে দুই টাইপের। একটা হচ্ছে তুমি যতবার ফালাবা ততবার অটো ক্রিয়েট হবে ইউজার আইডি পাসওয়ার্ড, মানে নতুন একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড অটো ক্রিয়েট হইতে থাকবে যতবার ফালাবা ততবার। আরেকটা হচ্ছে আমার যখন পছন্দ হবে তখন, মানে আমার যখন ইচ্ছা হবে তখন আমি ঢুকবো, মানে ইউজার ক্রিয়েট করবো আমার যখন ইচ্ছা তখন। এটা বেসিক্যালি কখন করে জানো? বিভিন্ন ধরো ওয়েব মার্কেটপ্লেসে ক্লায়েন্টের কাজ যখন করে ফ্রিল্যান্সাররা, দেখা যায় ক্লায়েন্ট পেমেন্ট দিচ্ছে না, এখন তো সে বুঝতেছে না পেমেন্ট দিবে কি দিবে না, সে ব্যাকডোর কোডগুলোকে ইনজেক্ট করে রেখে দেয়। যদি পেমেন্ট না দেয় পরবর্তীতে সে যখন চাবে তখনই সে ঢুকতে পারবে সাইটে বাইরে থেকে, পাসওয়ার্ডটা তো সব চেঞ্জ করে ফেলাইছে, কিন্তু এই ব্যাকডোর কোডের জন্য সে ফিউচারে ঢুকতে পারবে যখন খুশি। তাহলে একটা হচ্ছে যখন খুশি, আরেকটা হচ্ছে লাইফ টাইমই থাকবে, আমি যতবার ইউজার আইডি পাসওয়ার্ড ফালাবো ততবারই থাকবে। সো কোডিংটা হচ্ছে এইটা, মন দিয়ে কোডিং এর স্ট্রাকচারটা ফলো করো। আমি একটা ফাংশন ক্রিয়েট করতেছি এখানে, যে কোনো একটা নাম দিয়ে একটা ফাংশন ক্রিয়েট করলাম। ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য ডব্লিউপি অ্যাডমিনে ঢুকলে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাওয়া যায়, তাই না? সো আমি আমার মন মতো একটা ইউজার দিচ্ছি মিনহাজ, পাসওয়ার্ড দিচ্ছি পাস। এবং আমরা সবাই জানি একটা ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করি কি কি চাই বলতো? ইউজার আইডি, পাসওয়ার্ড, ইমেল অ্যাকাউন্ট, এগুলো চাই না? মনে আছে? সি প্যানেল থেকে আমি একটু ইনস্টল করে দেখাই তোমাদের নতুন একটা। ধরো আমি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যাচ্ছি, তাহলে দেখো কি কি চাচ্ছে? ইউজার নেম চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে এবং ইমেল চাচ্ছে, তাই না? তিনটা জিনিস। ওকে, জি ভাইয়া। তো এই তিনটা জিনিসই এখানে আসলে কোড করা আছে, একটা ইউজার, একটা পাসওয়ার্ড, একটা ইমেল ফাংশন। ওকে, শেষ। এইবার সে একটা ইফ লুপ খেলছে। কি খেলছে? ইফ যদি ইউজার নেম থাকে এবং ইমেল এক্সিস্ট করে তাহলে ইউজার আইডি তৈরি করো। কোন ইউজার আইডি তৈরি করবে? এখানে বলে দিছি আমি ফাংশন গুলো, ইউজার, পাসওয়ার্ড এবং ইমেল, এবং বলে দিছি ইউজারের নাম হবে মিনহাজ, পাসওয়ার্ড হবে পাস, ইমেল হবে এটা যে কোনো একটা ফেক ইমেল দেওয়া। এটা তুমি তোমার ইমেল দিলে তো হ্যাকার চিনে যাবে আসলে এটা কে কাজ করছে, এই জন্য email@email.in কিছু একটা। ওকে, শেষ। এখন নতুন একজন ইউজার অ্যাড হয়ে যাবে এবং তার সেট রোল থাকবে অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ সে যে কোনো কিছু করতে পারবে। এবার অ্যাড অ্যাকশন দিয়ে আমি এই পুরো ফাংশনটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো কোডটা কপি করে নিলাম, তাহলে আমার ইউজার নেম কি হবে? মিনহাজ, পাসওয়ার্ড কি হবে? পাস, তাই না? আচ্ছা, এতটুকু বুঝছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, এবার জি এই ভাইয়া। কোডটা আমি কোথায় বসাবো? চোখ বন্ধ করে ফাংশন পিএইচপি যে কোনো জায়গায় বসাইলে হবে না, সাইট সাদা হয়ে যেতে পারে। এখানে ফাইন করবা অ্যাড আন্ডারস্কোর অ্যাকশন, পাইছো? অ্যাড অ্যাকশন কিছু একটা লাইন, যে কোনো থিমের মধ্যেই তুমি অ্যাড অ্যাকশন নামে একটা লাইন পাবা। ওই লাইনটা যেখানে শেষ হয়েছে, কেমনে বুঝবা শেষ হয়েছে? এরকম একটা সেমিকোলন থাকবে, হ্যাঁ দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দিলাম, এরকম একটা সেমিকোলন থাকবে, তখন বুঝবা সেই লাইনটা এখানে শেষ হয়েছে। ওকে, অর্থাৎ যে কোনো অ্যাড অ্যাকশনের পরে তুমি এই কোডটা বসাবা। আচ্ছা, এখানে দেখো যে ডাবল কোটেশন কেন আসছে, আমি এক্সেল থেকে কপি করছি দেখে, ডাবল কোটেশন ফালাই দিলাম, ডাবল কোটেশন ফালাই দিলাম, ঠিক আছে? ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এবার আমি সেভ চেঞ্জেস, শেষ। এবার আমরা দেখি ব্যাকডোরটা অ্যাপ্লাই হয়েছে কিনা।
আমাদের ইউজার কটা থাকে? একটাই তো নাকি? অ্যাডমিন নামে তো একটা ইউজার থাকে, তাই না? নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে আমরা এই যে ইউজার নামে যে অপশনটা আছে এখানে গেলাম, এখানে দেখো মিনাজ নামে আরেকটা ইউজার চলে আসছে না? জি আসছে। এখন ক্লায়েন্ট মনে করো পাসওয়ার্ড চেঞ্জ করে দিছে, শেষ, আমি বের হয়ে গেছি, আমার পাসওয়ার্ড চেঞ্জ। আমার কোড আছে, সেই কোডের মধ্যে বলে দেওয়া আছে তোমার ইউজার নেম হবে মিনহাজ, পাসওয়ার্ড হবে পাস। তাহলে আমার ইউজার নেম কি? ঠিক আছে, এটা ক্লিয়ার? সো আমি ড্যাশবোর্ডে ঢুকে গেছি এবং ফুল অ্যাডমিন অ্যাক্সেস, তাই না? জি ওকে, ভাইয়া। আচ্ছা, এইবার আমি ইউজার এন্ড ক্লায়েন্ট মনে করো দেখছে, সে ফালাই দিল। আমি একটু অ্যাডমিন হিসেবে আগে ঢুকি, হ্যাঁ, এটা এখন তো অ্যাডমিন পাসওয়ার্ড। আচ্ছা, ক্লায়েন্ট মনে করো দেখছে ইউজার, হ্যাঁ, সে কি করলো? ইউজার ফালাই দিল, ডিলিট ডিলিট, আবার তৈরি হয়ে গেছে না? অটো, যতবার ফালাবা ততবার তৈরি হচ্ছে, ফালানোই যাচ্ছে না ইউজারটাকে। এই কোড ওয়েবসাইট মালিক যদি খুঁজে না পায়, আমার এই জীবনেও ফালাইতে পারবে না, তাই না? ভাইয়া এটা হাইড করা যায় না? এটা হাইড করা টাফ আর কি, যাবে না তা না। আচ্ছা, এইবার এই জিনিসটাই আমি একটু সি প্যানেল থেকে দেখাই। সি প্যানেলের ইন্টারফেসটা সম্পর্কে একটু পরিচিত থাকা উচিত। এই ওয়েবসাইটের ব্যাক এন্ডে একটা ডেটাবেস আছে, যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাক এন্ডে একটা ডেটাবেস থাকে, এটা তো জানো, তাই না? ডেটাবেসটা হচ্ছে মাইএসকিউএল ডেটাবেস। আচ্ছা, এখন এই ওয়েবসাইটটার ডাটাবেজের নাম আমি জানতে চাই, তাহলে কেমনে পাবো? খেয়াল করো, পিএসপি মাই অ্যাডমিন। ফাইল ম্যানেজারে গেলাম, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ গেলাম, ব্যাকআপ নামে যে ফোল্ডারটা আছে এটাতে ঢুকলাম, হ্যাঁ। এইখানে wp-config.php নামে একটা ফাইল আছে, এটা ওয়ার্ডপ্রেসের খুব ইম্পর্টেন্ট একটা ফাইল। wp-config.php মনে থাকবে? এডিট করলে আমরা যদি দেখি এখানে ওয়েবসাইটে দেখো ডেটাবেস থাকে, দেখছো ডাটাবেজের নাম আছে, ইউজার আছে, পাসওয়ার্ড সব এগুলো সেভ করা থাকে এখানে, এটা খুব সিকিউর একটা ফাইল। তাহলে এখান থেকে ডাটাবেজের নাম কি দেখলাম? মিনাজুল আসিফ তো ওয়েবসাইটের নাম, আন্ডারস্কোর কি wp 357, তাই না? 357 হচ্ছে আমার ডাটাবেস। ওকে, এখান থেকে ডাটাবেস খুঁজতে পারবা সবাই? এই কথা বলো না কেন তোমরা? জি ভাইয়া, ডাটাবেস। জি জি ভাইয়া। আচ্ছা, তাহলে ডাটাবেস হচ্ছে 357, তাই না? এবার ডাটাবেসটা কোথায় পাবো? আবার সি প্যানেলে যাচ্ছি, সি প্যানেলে যাওয়ার জন্য সিপি তে ক্লিক করলে সি প্যানেলে চলে যাওয়া যায়। আচ্ছা, এইবার তুমি এখানে দেখো পিএইচপি মাই অ্যাডমিন নামে একটা অপশন আছে, এটাই ডাটাবেস, তাই না? ডাটাবেসের নিচে দেখাচ্ছে যে ডাটাবেসে ঢোকার জন্য পিএইচপি মাই অ্যাডমিন, ঢুকলাম। ডাটাবেসের নাম কত? 57। সো এইখানে যতগুলা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ততগুলা ডাটাবেস, ঠিক আছে? সুতরাং পিএইচপি মাই অ্যাডমিনে অবশ্যই একের অধিক ডাটাবেস থাকার কথা। সবাই কি আমার কথা শুনতেছো? ভাইয়া কত ড্রপ হয়েছিল মাঝখানে? ড্রপ হয়েছিল, হ্যাঁ। যাক, আমি কিছু বলিনি, আমি বুঝতে পারছি ড্রপ হয়েছে, আমার কল আসছিল। এই যে 357 নাম্বার ডাটাবেসটা পাইছো? জি ভাইয়া। এই ডাটাবেসটা আমি শিখাচ্ছি কেন, তোমাদের ডাটাবেস ক্লিন করা শিখতে হবে, হ্যাঁ। ডাটাবেসে ঢুকলাম, ডাটাবেসে ঢোকার পর এই ডাটাবেসে এগুলোকে কি বলে জানো? টেবিল, মনে থাকবে এগুলোকে কি বলে? টেবিল। টেবিল। অনেক অনেক টেবিল আছে, বিভিন্ন ধরনের ট্যাক্সোনমি, মেটাডাটা। এখানে আমাদের ইউজারের অ্যাকাউন্টের ইনফরমেশন গুলো ইউজার্স নামে একটা জায়গায় থাকে, তাই না? জি গেলাম ভাইয়া। ইউজার্সে ঢোকার পর আমি দেখতেছি যে অ্যাডমিন একজন তো আছে, এইখানে আমি আরেকজন আছি না নাকি? এটা তো জি ভাইয়া। আচ্ছা, এটা আমি এখন এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, এবার এটা রিলোড দিই। ওয়ার্ডপ্রেস থেকে চলে যাবো।
আচ্ছা, এখান থেকে কিন্তু ডিলিট করা গেছে। এবার খেয়াল করো মন দিয়ে। তার মানে তোমাদের এরকম কোনো ব্যাকডোর পাইলে কি করতে হবে, এই ডাটাবেজের টেবিলের ইউজার টেবিলে ঢুকে প্রথমে এই ইউজারটাকে ফালাইতে হবে। তুমি তো জানো অ্যাডমিন তো তুমি, এছাড়া যেগুলো আছে সেগুলো তুমি ফালাই দিলা। 1 2 নাম্বার কি করতে হবে, ফাংশন ডট পিএইচপি তে খুঁজতে হবে। কি দিয়ে খুঁজবা, ব্যাকডোর সব সময় ইউজার দিয়ে থাকে। কি দিয়ে থাকে, ইউজার লেখা থাকবে। ওকে, তাহলে আমি এখানে ধরো আমি তো চিনতেছি না ব্যাকডোর কোড, মনে করো আমি কোডিং জানিই না, কন্ট্রোল এফ দিয়ে দেখলাম ইউজার, এই যে এখানে ইউজার চলে আসছে, তাই না? ওকে, ঠিক আছে। তাইলে আমরা এই যে অ্যাড অ্যাকশন থেকে ফাংশন পর্যন্ত ব্যাকডোরটা চিনতে হবে, চিনে রাখো। ব্যাকডোর গুলো এরকম থাকে, 2 ধরনের ব্যাকডোর দেখাবো আমি মোটামুটি। এই 2 ধরনের ব্যাকডোরই ঘুরে ফেরে থাকে। ওকে, ইউজার থাকবে, পাসওয়ার্ড থাকবে, ইমেল। আমি যদি থিম চেঞ্জ করি তাহলে হ্যাঁ, থিম চেঞ্জ করে ফেলে তো চলেই গেল, সমস্যা নেই। ওকে, অটোমেটিকলি চলে যাবে। হ্যাঁ, কিন্তু মানে থিম চেঞ্জ করে তো তোমার পুরো সাইটের ডিজাইনই চলে যাচ্ছে, এটা তো তুমি করতে পারবে না। আর ক্লায়েন্টের তো নতুন সাইটের মধ্যে অ্যাটাক হবে না, অ্যাটাক হবে পুরাতন সাইটের মধ্যে। সো তোমার এক্সিস্টিং থিম থেকেই ক্লিয়ার করতে হবে, তুমি থিমটা চেঞ্জ করার সলিউশন না। ওকে, সুতরাং ব্যাকডোর চিনতে হবে। এই হলো ব্যাকডোর, ফালাই দিলাম, ক্লিয়ার, সেভ চেঞ্জেস। তাহলে আমি ইউজারটাকেও ফালাইলাম, ব্যাকডোরের কোডও ফালাইলাম, প্রিভেনশন ক্লিয়ার। জি ভাইয়া। ওকে, এবার আরেক ধরনের ব্যাকডোর দেখি। ওই যে বললাম আমার যখন মন চাবে তখন আমি ঢুকাবো কোড, ঠিক আছে। আচ্ছা, এটার কোডিংটা হচ্ছে ভালো করে খেয়াল করো, এখানে পিএইচপি কোডটা দেওয়ার দরকার নেই, আমি একটু এডিট করে দিই। আচ্ছা দেখো, এতটুকু আমার কোড, রুট কোড কপি করলাম, খেয়াল করো। আবার ফাংশন ডট পিএইচপি তে একইভাবে অ্যাড অ্যাকশনের পরে বসাচ্ছি, ডাবল কোটেশন গুলো ফালাই দিলাম। এতটুকু ক্লিয়ার? জি ভাই। জি ভাই। আচ্ছা, এটা অনেকটা আগের মতোই কিন্তু একটু ডিফারেন্ট। এখানে আমি একটা ফাংশন ক্রিয়েট করছি, ফাংশনটার নাম দেওয়া হয়েছে ওয়ার্ডপ্রেস ব্যাকডোর, এবং এখানে এখানে গেট মেথড ইউজ করা হয়েছে। তোমরা জানো ওয়ার্ডপ্রেসের মধ্যে 2টা মেথড থাকে, একটা গেট মেথড, একটা পোস্ট মেথড। ব্যাকডোর গো ওয়ার্ডটা মাথায় রাখো। হ্যাঁ, গো ওয়ার্ডটা কেন ইউজ করছে আমি দেখাচ্ছি। অর্থাৎ আমি যখন একটা ওয়েবসাইটে অ্যাটাক করব বা আমি যখন যাব তখন পুশ করব, দেখো টার্গেট ডোমেইন কোয়েশ্চেন ব্যাকডোর ইকুয়ালস টু গো, এটা যখন তুমি ব্রাউজারে দিবা তখনই ব্যাকডোর ক্রিয়েট হবে, তার আগে কিন্তু ক্রিয়েট হবে না, ঠিক আছে। সুতরাং যে সমস্ত ক্লায়েন্টরা ঝামেলা করতে পারে তাদের ক্ষেত্রে আমরা কোড বসা রাখতে পারি, কিন্তু ব্যাকডোর জেনারেট করবো না। যখন ঝামেলা করছে তারপরে গিয়ে ব্যাকডোর জেনারেট করবো, দ্যাটস ওয়াই। সো দেখো এখানে কোয়েশ্চেন ব্যাকডোর ইকুয়ালস টু গো, তার মানে আমার যদি কোডিং এ যাই, আমাদের এই গো ওয়ার্ডটা কাজ করবে ট্রিগার হিসেবে, আর ব্যাকডোরটা ব্যাকএন্ডে থাকতেছে। আচ্ছা, এবার ঠিক আগের মতো দেখো, ইউজার আইডি, একটা ইউজার আইডি তৈরি করবা, ইউজার আইডি ইউজার নেম হবে, এটা তুমি যে কোনো কিছু দিতে পারো, ব্যাকডোর অ্যাডমিন দিতে হবে তা না। এখানে আমি মিনহাজও দিতে পারি, পাসওয়ার্ডও দিতে পারি। হ্যাঁ, এখানে যে কোনো কিছু ফাংশনের নামটাও যদি চেঞ্জ করে দেই, কোনো সমস্যা ব্যাকডোর নেই, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস সমস্যা নেই। ব্যাকডোর ফাংশন। হ্যাঁ হ্যাঁ পারবা। এই যে তোমার এই ইউজার, তুমি যখন এইটা চেঞ্জ করবা, মিনহাজ দিবা, দেখবা যে এই ওয়ার্ডটা অন্য কোন জায়গায় আছে, এখানে আছে না, দাও চেঞ্জ করে মিনহাজ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ফাংশন তুমি যে কোনো ফাংশন দিতে পারো, এখানে তুমি খালি লেখো ব্যাকডোর বা ব্যাক, এখানে ফাংশন চেঞ্জ করলে এই অ্যাড অ্যাকশনের এই ফাংশনটাও চেঞ্জ করবা, ক্লিয়ার, বুঝতে পারছো? জি ভাইয়া। ভাইয়া জি ভাই। গোটা যদি আমি চেঞ্জ করি, ব্যাকডোর ইকুয়ালস গো যদি আমি চেঞ্জ করি, হ্যাঁ হ্যাঁ, গো ওয়ার্ড চেঞ্জ করে তুমি তোমার নাম দাও, তাহলে কোশ্চেন মার্ক ব্যাকডোর ইকুয়ালস টু সেটা লিখবা, বুঝছো? এটা হচ্ছে আমার ইকুয়াল ফাংশনটা কি হবে সেটা, যে কোনো কিছু চেঞ্জ করতে আচ্ছা, পারো, নিজের মতো করে কাস্টমাইজ করা হ্যাঁ যাবে। হ্যাঁ, কাস্টমাইজ করে নিতে পারবা। আচ্ছা, তাহলে এখন আমাদের ইউজার নেম হবে ব্যাকডোর অ্যাডমিন, পাসওয়ার্ড হবে এটা। ওকে, এতটুকু ক্লিয়ার সবাই? আমার ব্যাকডোরের জি কোড ভাইয়া। শেষ, এবার সেভ চেঞ্জেস। আচ্ছা দেখো, মন দিয়ে খেয়াল করো, এখন আমি আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ইউজারে যাচ্ছি, রিলোড। ব্যাকডোরটা কি আসছে? ইউজার নেম ছিল ব্যাকডোর, আসছে? না ভাইয়া, আসে নাই? এটা তো পুরানটা। হ্যাঁ, পুরানটা আসে নাই, কারণ আমি এখনো ব্যাকডোর পুশ করি নাই, ঠিক আছে। খেয়াল করো, এখন আমাকে ওয়েবসাইটের মালিক কি করলো, আমার ইউজার আইডি পাসওয়ার্ড সব চেঞ্জ করে দিয়ে লগ আউট করে দিল আমাকে, ঠিক আছে, ফাইন, আমি তো ঢুকতে পারতেছি না। এইবার ওয়েবসাইটের লিংক তো আমার মাথায় আছে নাকি? মন দিয়ে খেয়াল করো, ওয়েবসাইটের লিংকটা কি, minhajulaasif.me/backup, রাইট? জি ভাইয়া।
কোয়েশ্চেন কি? ব্যাকডোর ইকুয়ালস টু গো, এটা কেন? এই যে দেখো এখানে আমি কোডিং এ কি ছিল আমার, এই দেখো ইফ এ গেট ফাংশন ব্যবহার করছে, গেট ফাংশনে ব্যাকডোর ইকুয়ালস টু গো, তুমি এখানে ব্যাকডোর ওয়ার্ডটাও চেঞ্জ করতে পারো, গো ওয়ার্ডটাও চেঞ্জ করতে পারো, তুমি যা দিবা সেটাই সই, কোনো সমস্যা নেই। ওকে, তো যেটা দিবা সেটা লিখতে হবে। এখন আমি ব্যাকডোর লিখছি, ইকুয়ালস টু গো দিছি, সুতরাং আমার ওয়েবসাইটেও লিখতে হবে, ওয়েবসাইটের পর দেখছো কোশ্চেন ব্যাকডোর ইকুয়ালস টু গো। ক্লিয়ার? জি ব্রাউজারে ভাইয়া, দেখা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া দেখা জি বুঝছি। এন্টার দিলাম, কিচ্ছু হয় নাই, ওয়েবসাইটটা খালি দেখা যাচ্ছে, তাই না? ব্যাক এন্ডে কিন্তু আমার চলে আসছে। আসো আমরা একটু চেক করি, কেমনে চেক করব? সি প্যানেলে পিএইচপি মাই অ্যাডমিনে একটা রিলোড দিই। এই যে আসছে ব্যাকডোর অ্যাডমিন, পাইছো? জি ভাইয়া পাইছি। জি ভাইয়া। তাহলে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড তো আমি জানি, তাহলে ওয়েবসাইটটা দেখছো ব্যাকডোর, আমি যখন ব্যাকডোর ইকুয়ালস টু গো দিছি তখন ক্রিয়েট হয়েছে, তার আগে কিন্তু ক্রিয়েট হয়নি। তো ডব্লিউপি অ্যাডমিন দিয়ে আমি এখন ঢুকি, আমি তো জানি আমি কি ব্যাকডোর পুশ করছি, সুতরাং আমার ইউজার নেম কি হবে? ব্যাকডোর অ্যাডমিন, পাসওয়ার্ড কি হবে? এইটা। ওকে, আচ্ছা, নিয়ে নিই। আচ্ছা, ওই সিঙ্ক থেকে আমি কপি করে নিয়ে আসি। হ্যাঁ, তাহলে আমাদের ইউজার নেম হচ্ছে এটা, কপি ইউজার নেম দিলাম, আমি এখন ব্যাকডোর দিয়ে ঢুকতেছি, কিন্তু পাসওয়ার্ড হচ্ছে এই যে এটা। লগইন শেষ, ঢুকে গেছি। জি ভাইয়া, জি এই হইলো মজার ব্যাপার। সুতরাং এখন ব্যাকডোর হিসাবে আমি আসি, আমি এখন চাইলে আমি কিন্তু অ্যাডমিন হিসাবে আসি, রাইট? রাইট, জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া। আমি কি করব? ফাইল ম্যানেজার দিয়ে একটা শেল আপলোড করলাম, শেল আপলোড করে সি প্যানেলে ঢুকে গেলাম। দেখছো না? সেটা দেখছো তো নাকি? জি ভাইয়া দেখ জি ভাইয়া। সি প্যানেলে ঢোকার পর তুমি ডাটাবেসটা খুঁজে বাইর করলা 357। ডাটাবেসটাতে ঢোকার পর তুমি পিএইচপি মাই অ্যাডমিনে গিয়ে তুমি অ্যাডমিন রে ফালাই দিলা। আর কিছু করার আছে ওর? হয়তো সে যদি অ্যাক্সেস থাকে, হোস্টিং এর সাথে কথা বলে সে হয়তো রিকভার করতে পারবে, তার জন্য একটা হ্যাসেল, তাই না? এতটুকু ক্লিয়ার সবাই ব্যাকডোর? জি ভাইয়া, জি তাহলে আমার কি করতে হবে? আমি অ্যাজ এ ওয়েবসাইটের মালিক এই দুটা ব্যাকডোরকে ফালাই দিব, ডিলিট, এবং ফাংশন ডট পিএইচপি থেকে খুঁজে বের করতে হবে। এখানেও কন্ট্রোল এফ দিয়ে ইউজার লেখো, পাইছো ইউজার? জি অর্থাৎ ফাংশন ডট পিএইচপি তে কোনো ইউজার ওয়ার্ড থাকলে বুঝবা ব্যাকডোর আছে। একদম সিম্পল, ক্লিয়ার? দুটোটা ব্যাকডোরের ক্ষেত্রে ইউজার কমন, তাই না? জি ভাইয়া, থিমের কোনো ফাইলের মধ্যে, থিমের ফাংশন ফাইলের মধ্যে কোনোভাবে কোনো থিমেই ইউজার অপশন থাকবে না। ইউজার অপশন যখনই তুমি পাবা, ফাংশন ডট সবসময় ম্যালওয়্যার রিমুভের ক্ষেত্রে ম্যালওয়্যার ক্লিন করছো কিন্তু ব্যাকডোর কিন্তু তুমি খুঁজে পাবা না, সেক্ষেত্রে কিন্তু তুমি একটু ম্যানুয়ালি যে থিমটা অ্যাক্টিভ সেই থিমের ফাংশন ডট পিএইচপি তে ঢুকে ইউজার নামে কোনো ফাইল আছে কিনা দেখে আসবা। ক্লিয়ার? শেষ। এবার আমি বুঝে গেছি ভাইয়া, আমার ব্যাকডোর। স্ক্যানার দিয়ে ব্যাকডোর ডিটেক্টেড করা যায় না? করা যায় ভাই, ওয়ার্ডফেন্সে করে দিব। তারপর আমি জাস্ট দেখাই দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, এবার একটা জাস্ট ছোট্ট জিনিস দিয়ে আমার টপিকটা শেষ করব। আমরা অনেক সময় কি হয়, ওয়ার্ডপ্রেসের ইউজার ভুলে যায় ইনফরমেশন, তাই না? হয় না এরকম? জি ভাই, হ্যাঁ অনেক ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে যেতে পারো না? জি ভাই, ভুলে যান। সেক্ষেত্রে আমরা ডাটাবেসটা বাইর করলাম, ডাটাবেসটা বাইর করে ডাটাবেসে ঢুকে ইউজার টেবিলে ঢুকছি। ওকে, ইউজার টেবিলে ঢোকার পর এডিট, মনে করো অ্যাডমিনের সাথে পাসওয়ার্ড কি ছিল আমার মনে নেই। ওকে, মন দিয়ে খেয়াল করো, এটা হচ্ছে তোমার ইউজার নেম, যা আছে তাই থাক। পাসওয়ার্ড আমি চেঞ্জ করতে যাচ্ছি, পাসওয়ার্ড আমি ভুলে গেছি, হইতে পারে না? সেক্ষেত্রে এই ড্রপ ডাউন থেকে MD5 চুজ করবা। ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড সেভ করার জন্য এনক্রিপশন ডিক্রিপশন মনে আছে না তোমাদের? জি ভাইয়া, ওরা জি ভাইয়া। MD5 মেথডটা ভাইয়া। ব্যবহার করে, ঠিক আছে, ডিক্রিপশনের জন্য। ঠিক আছে, এরপরে পাসওয়ার্ড তুমি তোমার মতো দাও। ধরো পাসওয়ার্ডও দিলাম অ্যাডমিন। ওকে, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ডও অ্যাডমিন, কিন্তু এটা MD5 ড্রপ ডাউন থেকে চুজ করে দিতে হবে অবশ্যই। গো, শেষ। পাসওয়ার্ড চেঞ্জ করা একটু দেখা দিলাম, অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে। তো এখন আমি ওয়ার্ডপ্রেস থেকে লগ আউট হয়ে গেছি। এখন আমি এটা রিলোড দিই, নতুন ইউজার নেম চেঞ্জ হয়েছে। তাহলে কি হবে? অ্যাডমিন, কি হবে? অ্যাডমিন আর পাসওয়ার্ড কি? মেন, অ্যাডমিন। লগইন করলাম, ঢুকছে? পাসওয়ার্ড চেঞ্জ করা জি ক্লিয়ার? ভাইয়া, জি ভাইয়া, আচ্ছা, এই ছিল আমাদের ব্যাকডোরের ব্যাপার স্যাপার।
ডিফেসমেন্ট লাস্ট ক্লাসে অনেক চমৎকার ভাবে দেখাইছি, আর ওয়েব শেল বা ব্যাকডোর থেকে কিভাবে সিকিউর থাকা যায় এটার কিছু খেয়াল করো। সবার প্রথমে যে কোনো ফাইল চেঞ্জ হচ্ছে কিনা, অর্থাৎ আমার যে ফাইলগুলো আছে এটা ডাইরেক্টরি বা কোনো কিছু পরিবর্তন হয়েছে কিনা, এটা বোঝার জন্য একটা মনিটরিং সিস্টেম লাগবে ওয়েবসাইটে, যেটা আমরা আরেকটা ক্লাস পরে ওয়ার্কফেন্স দিয়ে দেখাবো। অর্থাৎ একটা স্ক্যানার বা ফায়ারওয়েল থাকবে যে আসলে আমার সমস্ত ফাইল চেঞ্জিং মনিটরিং করবে। মোস্ট ইম্পর্টেন্ট এটা হইতে পারে ওয়েবের ক্ষেত্রে, সফটওয়্যারের ক্ষেত্রে, কম্পিউটারের ক্ষেত্রে। কম্পিউটারে আমাদের কি ডিফেন্ডার আছে, তাই না? ও বসে বসে দেখে কি কি ফাইল নামছে, কি কি ফাইলে ঝামেলা আছে, সাথে সাথে বলে এখানে কিন্তু ভাইরাস আছে, তাই না? এরকম একটা মনিটরিং সিস্টেম লাগবে। এই যে ফায়ারওয়েলের যে কথাটা বললাম এটাই আর কি। এই ফায়ারওয়েল মানে হচ্ছে তোমার ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়েল ওয়েবের ক্ষেত্রে। তো এই ফায়ারওয়েল গুলোর কাজই হচ্ছে কোনো এমন কোন ফাইল যেটা এক্সিস্টিং ফাইল চেঞ্জ হয়েছে, নতুন ফাইল ঢুকছে এবং সেই ফাইলের মধ্যে কোনো ভাইরাস আছে কিনা এগুলো চেক করা হচ্ছে ফায়ারওয়েলের কাজ, ঠিক আছে? নেটওয়ার্কের সেগমেন্টেশন এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। অর্থাৎ আমাদের নেটওয়ার্ক গুলোকে আমরা হয় কি, ধরো একটা ওয়েবের ক্ষেত্রেই বলি, আমরা আমাদের ইউজার সেগমেন্টেশন, ধরো আমরা একটা ইউজার আমরা কি করলাম 10 জনের পিসিতে দিয়ে রাখলাম, 10 জন মিলে একটা ওয়েবসাইটে কাজ করতেছে, একই ইউজার অ্যাডমিন মনে করো। এখন যে কোনো একজনের পিসিতে অ্যাটাক হইলো, ওয়েবসাইটে কিন্তু ঢুকে যেতে পারতেছে। আর আমি যদি একটা ইউজার রোল ভাগ করে দেই, অর্থাৎ অমুক মানুষ, তুমি ওয়েবসাইটে পেজ আপলোড করবা, তুমি এডিটর রোল পাইলা, তুমি অমুক রোল পাইলা, তুমি অমুক রোল পাইলা, তাহলে কি হলো, ফুল সিস্টেমে কিন্তু ঢুকতে পারলো না, রোল চেঞ্জ করে দিচ্ছে। ওই যে অ্যাডমিনিস্ট্রেটিভ রোল না দিয়ে সবাইকে, বাকি ইউজারদেরকে জেনারেল রোল দেওয়া, এটা মোস্ট ইম্পর্টেন্ট সেগমেন্টেশনটা, ঠিক আছে? আর যে ডাইরেক্টরি গুলো আছে, এই ডাইরেক্টরি গুলো মানে সাজেশন হচ্ছে কি, জেনারেলি যে সমস্ত ডাইরেক্টরি গুলো আছে এগুলোর পারমিশন গুলো অফ রাখা উচিত। ডাইরেক্টরি পারমিশন, যেটা আমরা ওয়ার্ডপ্রেস সিকিউরিটির ক্ষেত্রে ম্যানুয়াল কিছু কোড ইনজেক্ট করে ডাইরেক্টরি ব্রাউজিংটা অফ করে দিব, যাতে আসলে কেউ না বুঝতে পারে আমার এই ওয়েবসাইটে কি কি ডাইরেক্টরি বা সাবডোমেইন আছে। ওকে, সো দিস আর দ্য সুরক্ষিত থাকার ওয়ে। আর ওয়েব শেল ব্যাকডোর দুটোটারই বিহেভ সেম বা একই ধরনের কাজই করে, ব্যাক এন্ডে আসলে লাইফ টাইম অ্যাক্সেস করে রাখে, কিন্তু ব্যাকডোর গুলো থিমের ভিতরে কাজ করে, শেল গুলো যে কোনো ফাইলের মধ্যে রাখলেই কাজ করবে এবং তুমি নাম চেঞ্জ করলেও কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু ব্যাকডোর গুলো পিএইচপি কোডেড, সো তুমি চাইলে আসলে তুমি তোমার মতো করে কোড লিখলে হবে না, এটা স্ট্রাকচার আমি সাজাই দিছি, আমি কি কি চেঞ্জ করা যাবে এটা বলে দিছি। এই জিনিসগুলো করে তোমরা দুইটা ব্যাকডোর প্র্যাকটিস করবা, এবং ব্যাকডোর প্র্যাকটিস করার পর তোমার ড্যাশবোর্ডে ইউজার্স এর মধ্যে যে মাল্টি ইউজার অ্যাড হইছে এইটার একটা স্ন্যাপ জমা দিবা, ঠিক আছে?